শীতে জবুথবু রাজধানী ঢাকা সহ সারা দেশ স্বাভাবিক জনজীবনের প্রভাব বিপাকে নিম্ন আয়ের মানুষ। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। অভিযোগ না দিয়েই বাদী, গণ অভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্যে নারায়ণগঞ্জের নজু মেম্বার, হয়রানিতে শহীদ পরিবারও। চিন্ময় দাসের জামিন শুনানির এগিয়ে আনার আবেদন মঞ্জুর করলেও ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না জানিয়েছেন আদালত। আমদানি চাল আসার পরও কুষ্টিয়ায় বেড়েছে দাম, বিপাকে ভোক্তা, দুষছেন মিল মালিক সিন্ডিকেটকে, ধানের দাম বৃদ্ধির দোহাই ব্যবসায়ীদের। এবং নষ্ট রাইট, বিবর্ণ ভাস্কর্য, শিশু আনন্দের স্বর্গরাজ্য মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কের মলিন দশা, আশ্বাসে সীমাবদ্ধ প্রশাসন। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদ শিরোনামের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবার বিস্তারিত। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীর থেকে পুরো উত্তরাঞ্চল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। চরম দুর্ভোগ পোহাচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কাঠ পুড়িয়ে উষ্ণতা নিচ্ছে মানুষজন। তাপমাত্রা কমছে দেশের প্রায় সব অঞ্চলেই। চুয়াডাঙ্গার রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। শীতের তীব্রতা ভোগাচ্ছে দিনমজুরদের। খুব সকালে কাজে বের হতে পারেননি অনেকেই, এতে কমেছে আয় উপার্জনও। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, ভুগছেন বয়স্করাও। নেতিবাচক প্রভাব পড়েছে ট্রেনের সময়সূচিতেও। এগুলো হচ্ছে কারণ কুয়াশার কারণে স্পিডগুলো সেরকম থাকতেছে না। হ্যাঁ, যে সেকশনে যে স্পিড দেওয়া আছে সেই স্পিড ছাড়া কম গতিতে গাড়ি চলছে। গোপালগঞ্জের চিত্র অনেকটা একই রকম। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। ভাই লোকজন তো বার হয় না, তার ভাড়া কই পাবো? শীতে মানুষজন বার হইতেছে না, বুঝছেন? এই শীতে মনে করেন আমরা বয়স্ক লোক যারা বিশেষ করে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। গেল 3 দিন দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। প্রচুর ঠান্ডা পড়ছে ভাই আমাদের নওগাঁ জেলাতে, আমাদের চলাফেরা করার খুব সমস্যা হয়ে গেছে। হেভি কুয়াশা, ঠান্ডায় মানুষজন কাজকাম করতে পারতেছে না। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এমন কোনো ব্যবস্থা নেই যাতে এই কুয়াশার মধ্যেও স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করতে পারে। কুয়াশার কারণে লঞ্চ ফেরি ঠিকমতো আসতে পারে না, তারপরে আপনার লঞ্চগুলো চোরাবালিতে আটকে যায়, অন্ধকারে কুয়াশায় দেখা যায় না কিছু। কুয়াশা কেটে গেলে যানবাহন পারাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি। পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন আদালত। এর আগে গেল 3 ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিল। এর আগে 25 নভেম্বর ঢাকা থেকে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেফতার করে আনা হয়। চিন্ময় প্রভু এবং আরও কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে। গতকালকে এসেছিলাম, গতকালকে শুনানিটা হয় নাই আনফরচুনেটলি। আজকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে শুনবেন বা আমার লয়ারকে শুনবেন। আমি চাই যে আমার বারে একজন অ্যাডভোকেট আসছেন, ওনাকে আমরা যতটুকু নিরাপত্তা বা সহযোগিতা করা দরকার আমরা দেওয়ার জন্য প্রস্তুত। উনি ওনারভাবে আইনগতভাবে মোকাবেলা করবেন এবং আমরা মনে করি আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তো ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের, তো বিজ্ঞ আদালত বলছে যে এই বারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে
আপনি দিলে আমি শুনানি করব, এই কথা বলে ওনাকে আপাতত এই অবস্থায় আছি। মামলা না করেও হয়েছেন বাদী, গণহত্যায় জড়িত না থাকলেও অনেকেই হয়েছেন আসামি। এমন মামলা বাণিজ্যের মাস্টার মাইন্ড নারায়ণগঞ্জের নজু মেম্বার। অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্বে হত্যা মামলায় আসামি করা হয়েছে অনেককে। তার হয়রানিতে দিশেহারা শহীদ পরিবারগুলো। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ থাকছে 4র্থ পর্ব। ইশাদ সোহেলের ক্যামেরা আরো জানাচ্ছেন এম এ আজিম। নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বার। সহযোগিতার আশ্বাস দিয়ে একাধিক শহীদ পরিবারের সদস্যদের এনআইডি আর স্বাক্ষর নিয়ে শত শত মানুষকে করছেন মামলা হয়রানি। তার প্রতারণার অন্যতম শিকার অটোচালক ফয়সাল। নিজের অজান্তেই হয়েছেন হত্যা মামলার বাদী। সহযোগিতার আশ্বাস দিয়ে নজু মেম্বার এনআইডি আর স্বাক্ষর নিয়ে তাকে বাদী করে হত্যা মামলায় ফাঁসিয়েছেন 200-রও বেশি মানুষকে। কাগজপত্র দিলাম, পরে আমরা বলছে যে সহযোগিতা দিয়ে বৈশাখ আমরা সই দিলাম ভাই। পরের দিন শুনি নাকি আমার বাদী বানাইয়া 229 জনের মামলা হয়েছে। কিন্তু আমি এই মামলা ব্যাপারে কিছু জানতাম না, আর ওই মামলা ব্যাপারে উনি আমার সাথে কোনো শেয়ারও করে নাই। অধিকাংশ আসামিদের চেনেই না ফয়সাল। শুধু আসামি নয়, বিপাকে এখন তিনি নিজেও। বাবা মারা গেল, তার তোমরা বেতন না আমার বাবার উপরে এরকম একটা মিথ্যা একটা অপবাদ দিয়া মামলা কইরা এই নিরীহ মানুষটির যে হয়রানি কইরা যে আজকে তো আমরা আমার অন্তত আমার ফ্যামিলি তো আছেই, আমি যে টেনশন থাকলে আমার ফ্যামিলি টেনশন থাকবো না। নজু মেম্বারের এমন মিথ্যা মামলা হয়রানিতে দিশেহারা শত শত পরিবার। ফয়সালকে বাদী করে করা মামলায় এ পরিবারের 2জনকেই আসামি করেছে নজু। রাজনীতি না করলেও মসজিদ কমিটির দ্বন্দ্বে নজু মামলায় ফাঁসিয়েছেন তাদের। আমরা তো ভাই রাজনীতি করি না, আমাদের তো এরকম হয়রানি করার কোনো প্রশ্ন হয় না। আমার এলাকার আশেপাশে জিজ্ঞেস করে দেখেন রাজনীতি পারপাসে কোনো জায়গায় আমরা ইনকাম করছি কিনা। নজু মাতবররা মসজিদ কমিটি নিতে চায়, তার জন্য এটা করছে, কারণ এই মসজিদের জায়গাটা আমাদের বংশ থেকে দেওয়া। বাদ পড়েনি নিজ স্বজনরাও। জমি সংক্রান্ত বিবাদের রেশে মামলায় আসামি করেছেন চাস্তো ভাইকেও। নজু আমার আপন মামাতো ভাই, কথা বলছেন, ওর স্কিনার থেকে ওরা এই কামটা করতো আর কি, আর কিছু দেখে না। কোনো রাজনীতির বিধি ওর কোনো কাগজপত্র ওর কোনো নাম দেওয়া যেত না। এবার মুখোমুখি হতে চাই নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বারের। তার দাবি, মানবিক বিষয় বিবেচনা করেছেন তিনি। শহীদ পরিবারগুলোর পক্ষে মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মীদের রোষানল থেকেও বাঁচিয়েছেন সবাইকে। এই এলাকা ভিত্তিক যারা আওয়ামী লীগ করে এরা যার নেহারি ছাড়ে মারতে ধরতেছে, তখনের জন্য যে আমি সম্পৃক্ত হয়েছি যে কেন ওরা মামলা হয়েছে, ওর বাপ মারা গেছে, মামলা হয়েছে, ঠিক আছে, ওর বাপের আন্দোলনে গেছে, গুলি করছে, ডাইরেক্ট ওপেন গুলি করে মারছে আওয়ামী লীগের লোকজন, তো মামলা হইতে মামলা করছে। তোমাদের এখন তোমরা যদি নির্দিষ্ট কোর্টে নির্দোষ প্রমাণ করে আইসা পারবা। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে বাদী করে মামলা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি এমন কোনো বিষয় থাকে তাহলে বাদীর অবশ্যই অধিকার আছে, তিনি আদালতে গিয়ে কথা বলতে পারেন, আমাদের কাছেও বলতে পারেন। আমাদের কাছে বললে আমরা তখন আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্ট বিপ্লবে নারায়ণগঞ্জ জেলায় নিহত হয় 23 জন। তবে জেলা জুড়ে হত্যা মামলা হয়েছে 37টি, যাতে আসামি 7,000-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আমদানি করা চাল বাজারে আসার পরেও কুষ্টিয়ায় নতুন করে বেড়েছে চালের দাম। সব ধরনের চালই কেজি প্রতি বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বাড়তি দামে। দেশি চালের মতো চড়া দাম আমদানিকৃত চালেরও। এতে চরম বেকায়দে পড়েছে সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তবে মিল মালিকরা বলছেন, ধানের বাড়তি দামের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান রানা ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। চাল নিয়ে চালবাজি চলছেই। আমনের ভরা মৌসুমেও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। সরকারের আমদানিকৃত চালও এসেছে বাজারে, তারপরেও ফেরেনি স্বস্তি। দাম কমাতো দূরের কথা, সব ধরনের চালের দামই নতুন করে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা।
কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। কাজললতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। দেশি চালের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানিকৃত বিজয়ভোগ চালও, যা বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। তো মিলাররা বলছেন তাদের নাকি 2-1 দিনের ব্যবধানে ধান 100 টাকা করে বাড়ছে। পাইকারি সব পর্যায়ে চালের দামটা বাড়ছে। দাম বেশি চালের, আমি চাল কিনেছি 70 টাকা কেজি ইন্ডিয়ান চাল, তাই একবারই পাইছি আর পাচ্ছি না, ইন্ডিয়ান চাল আসছেই না, খুব স্লো। দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এটা অবশ্যই ব্যবসায়ীদের কারসাজি, যেহেতু এখন আমন ধানের সিজন শুরু হয়ে গেছে এবং বাজারে চালের পর্যাপ্ততা রয়েছে। এমন না যে চালের খুব ক্রাইসিস, দাম বাড়ছে, তা তো না। সিন্ডিকেট তো অবশ্যই রয়েছে। আমি বলবো যে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, যেটা যারা মানে চালের দামটা বাড়াচ্ছে না, হয়তো স্টোর করে রাখছে বা দাম বেড়ে গেলে পরে আবার ছাড়বে। মিল মালিকরা বলছেন ধানের দাম প্রতি মনে বেড়েছে 200 থেকে 300 টাকা, যার কারণেই বেড়েছে উৎপাদন খরচ, বাড়ছে চালের দাম। আমরা ধান কিনতেছি বর্তমান মিনিকেট ধান কিনতেছি 1750 টাকা, আমরা বাসমতি কিনতেছি 2200 টাকা মন। প্রতি মন ধান প্রতি অন্যান্য বছরের চেয়ে গত বছরের চেয়ে 300 টাকা করে বৃদ্ধি খাইছে, বর্তমান বৃদ্ধি হয়েছে। যে ধানটা আমরা গত 1 মাস আগেও 1600 টাকায় কিনছি, সেটা আজকে সেই ধানের 1800 টাকা, 200 টাকা 150 টাকা প্রতি মন ধানের দাম বেশি। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও দেশের চালের বাজারের অস্থিরতা না কমার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ভোক্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জুলাই আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আব্দুল হাসানকে 15 ডিসেম্বর তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই সময় জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিক মতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। এদিকে আরেক আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা 7 দিনের মধ্যে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হয়, পরে আদেশে নিয়ে যাওয়া হয় কারাগারে। তবে জুনায়েদ আহমেদ পলককে হাজির করা হয়নি ট্রাইব্যুনালে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার ঘটনায় 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা সবাই 2022-23 শিক্ষাবর্ষের পুরো কৌশল বিভাগের শিক্ষার্থী। এর আগে গেল 5 নভেম্বর রাত 10:30টার দিকে 23 ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। অযত্ন অবহেলায় মানিকগঞ্জের একমাত্র মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে শিশুদের বিভিন্ন রাইড। পানি জমে জায়গাটি পরিণত হয়েছে ডেঙ্গুর আবাসস্থলে। আর সন্ধ্যা নামলেই বসে মাদক সেবীদের আড্ডাখানা। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক সময়ের শিশুদের আনন্দের স্বর্গরাজ্য আকর্ষণ হারিয়ে এখন মলিন চেহারায়। 2007 সালে শিশুদের খেলার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 1 একর জায়গায় প্রতিষ্ঠিত করা হয় মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। পরবর্তীতে 2018 সালে 20 লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। স্থাপন করা হয় শিশুদের জন্য দোলনা, স্লিপার, রাউন্ড দোলনা, চলন্ত ট্রেন, খেলনা সহ বিভিন্ন প্রাণীর 14টি ভাস্কর্য। তবে কর্তৃপক্ষের সঠিক তদারকি ও অব্যবস্থাপনায় খেলনাগুলো প্রায় নষ্টের দ্বার প্রান্তে। এক সময়কার চকচকে ভাস্কর্যগুলোও অযত্নে এখন অনেকটাই বিবর্ণ। পার্কের টয়লেট ও ওয়াশরুমগুলোও ব্যবহার অনুপযোগী, যার দুর্গন্ধ পুরো পরিবেশকেই করে তুলছে অস্বস্তিকর। এত ময়লা আবর্জনা, মানুষ এখানে একটু বসবেই করবে, সেই পরিবেশটা এখানে নাই।
আসলে আমাদের দাবিটা এটা তো যেহেতু শিশু পার্কগুলো সবাই চিনে, আর আমরা বিকেলে বাচ্চা নিয়ে আসতাম, এখন সেই মানে পরিবেশটাও নাই, এটা ময়লার ডাস্টবিনও বলা ছিল। তদারকির অভাবে এখন এটা ময়লার ভাগারে পরিণত হয়েছে, আর মূলত সমস্যা হলো নজরদারির অভাব। শিশু পার্কটির বর্তমানের অবস্থাটা সত্যি নাজুক, আর ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে আমাদের বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই। আর যাও একটা জায়গা ছিল, এই জায়গাটা বর্তমানে মাদক সেবীদের আড্ডা, প্লাস এর সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের তদারকির কারণে বর্তমানে এর অবস্থা খুবই বাজে। আর আগেও আমরা দেখেছি অনেক পরিষ্কার ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এটা ঝোপঝাড়ে ভরে গেছে। যদিও পার্কটি সংস্কার করে বিনোদন উপযোগী করে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমাদের লোকজন শিশু পার্কটি পরিদর্শন করে এসেছে। আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি কি পরিমাণ খরচ হবে, সেগুলো আমরা সংস্থান করতে পারলে আমরা কাজ শুরু করে দেব। পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আরো উপযুক্ত, নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ গড়ে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইলে শত কোটি টাকার পাটকাঠি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। একটা সময় উৎপাদিত পাটকাঠি নিজেদের জ্বালানি ও বাড়ির গৃহস্থলীর কাজে ব্যবহার করা হলেও গেল কয়েক বছর ধরে তা যাচ্ছে দেশের বিভিন্ন কোম্পানিতে। এতে 3টি উপজেলায় বছরে প্রায় 100 কোটি টাকার পাটকাঠি বিক্রি হচ্ছে। সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আদিকাল থেকে নড়াইলের প্রান্তিক কৃষকরা পাটের আবাদ করে আসছেন। সে সময় বাজারে পাটকাঠির তেমন মূল্য ছিল না, তবে বর্তমানে বিভিন্ন কাজে পাটকাঠির চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। এখন অর্থনৈতিক পণ্য হিসেবে এটি বিক্রি হচ্ছে জেলার লোহাগড়া, কালিয়া এবং সদর উপজেলার বাজারগুলোতে। এতে লাভবান হচ্ছেন হাজারো প্রান্তিক কৃষক। উৎপাদিত পাটকাঠির মাঝে বড়গুলো কাউন হিসেবে বেশি দামে আর ছোট পাটকাঠি কেজিতে বিক্রি করা হয়। জেলার কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সরাসরি কৃষকের কাছ থেকে কিনে মজুত করেন, পরে তা খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। আমরা এই গ্রামের থেকে কিনি এগুলো 400 টাকা কাউন, বুঝছেন, 450, 400 গ্রামের থেকে কিনে এনে আমরা টলারে নিয়ে নোয়াপাড়া ফুলতলা নিয়ে যাই। ওরা বিভিন্ন দামে পাইকারি বেচে বেড়ায়। এই পাটকড়ি আগে বেদামি ছিল, কোনো কিনা বেচা ছিল না, তার জন্যই মানুষ বাড়ি গাদি দিয়ে পুরাই নষ্ট করে ভিজিয়ে নষ্ট, কোনো মূল্যবান ছিল না। এখন এই খড়িগুলো মূল্যবান হয়েছে। আমাদের পাটকাঠি খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বারোবাজার, কালীগঞ্জ সব জায়গায় যায়। জেলায় চলতি বছর পাটকাঠি উৎপাদন হয়েছে 1,40,985 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য 135 কোটি টাকা। তাদের যে বাই প্রোডাক্ট হিসেবে যে পাট কাঠি হয় সেটা কিন্তু তারা ভালো দামে বিক্রি করতে পারে। দেখা যায় যে 1 হেক্টর জমিতে 3 টন যদি পাটের আঁশ হয়, যেটা বাজার মূল্য 2-2.5 লাখ টাকা যদি হয়ে থাকে, সেখানে তারা পাট কাঠি বিক্রি করে প্রায় 30-35 হাজার টাকা তারা ইনকাম করছে। কাঠি যদি ব্যবহার আরও বৃদ্ধি পায় এবং এটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তো এটা মার্কেটের চাহিদা বৃদ্ধি পাবে এবং এটা দামও পাবে কৃষক, এবং কৃষক দিনে দিনে পাট চাষে আরও বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। সরকারি সহায়তা পেলে কৃষকের উৎপাদিত এই পাটকাঠি বিদেশে রপ্তানি সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোরে কাদিরাবাদ সেনানিবাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় উদ্বোধনী বক্তব্য রেখে কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। উক্ত সম্মেলনে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট অধিনায়কগণ উপস্থিত ছিলেন। নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিশু একাডেমি নড়াইলের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় SM সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্ত্রাম মুখার্জি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা সহ আশপাশ গ্রামের ৩৭ জন যুবককে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে আটকে রেখে দফায় দফায় মুক্তিপণ দাবি করা হচ্ছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের ঝান্টু মেম্বারের ছেলে সাগর আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩৭ জন যুবককে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখে লিবিয়ায় নিয়ে যায়। এরপর তাদের জিম্মি করে দফায় দফায় টাকা দাবি করছে বলে অভিযোগ করেন তারা। জানান, আলমডাঙ্গা থানার অভিযোগ দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আমার ভাইকে লিবিয়ায় দেওয়ার উদ্দেশ্য, ইটালি দেওয়ার উদ্দেশ্য আমাদেরকে লোভ দেখাইছিল যে এরকম আপনার ভাইকে 15 দিনের ভিতরে ইটালি পৌঁছে দেবো, 15 লাখ টাকা করে ই করছিল, যে এরকম 15 লাখ টাকা কন্ট্যাক্ট করছিল। সেই ফ্লাইট হয়ে গেল বাংলাদেশ থেকে, হওয়ার পরই মন করে সামনে বসে যে আজকে টাকা দিতে হবে, নাই তো তোমার ভাইকে ঘরও দেবো না। দখলমুক্ত হলো বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দখলে থাকা প্রায় ৩০০ বিঘা ঘাস জমি। বৃহস্পতিবার সকালে শার্শার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তারা জমি উদ্ধার করে ১৫০টি বাঁশের খুঁটি গেড়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, লক্ষণপুর ইউনিয়নের হরিণাপদা বিলে বেশ প্রায় ৩০০ বিঘা জমি এটি বেদখল অবস্থা ছিল। আমরা গত ২-৩ দিনের মধ্যে এটা আমাদের সরকারি কমিশনার ভূমি অফিসের মাধ্যমে এই জমিটি পুনরুদ্ধার করেছি এবং এটা পুরোপুরি সরকারি দখলে নিয়ন্ত্রণ আমরা এনেছি। সাবেক চেয়ারম্যান ছিলেন এবং সাবেক মেয়র ছিলেন, তাদের দখলে ছিল এটি। আমাদের একটি দখলের লিস্ট তৈরি করা হচ্ছে এবং আমাদের এটি পরবর্তীতে এটা সরকারি ব্যবস্থাপনায় জমিটি নিয়ন্ত্রণ করা হবে। বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ও পিঠা উৎসব। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারি কলেজে আয়োজন হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেয় এই উৎসবে। 16টি স্টলে পাটিসাপটা, জামাই পিঠা, চিতই, পাকন, ভাপা, কুলি ও সেমাই পিঠা সহ 25 প্রকারের পিঠা নিয়ে সাজানো হয় স্টলগুলো। পরে সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা আলোচনা সভা করা হয়। তাদের যদি আমরা এই প্রশিক্ষণটা এখন থেকে দিয়ে এই প্রতিষ্ঠানেই, তাহলে সে কিন্তু আর সামনে দিয়ে এগিয়ে যেতে পারবে, দেশের ঐতিহ্য আরও আমরা বহাল রাখতে পারবো। আমাদের কলেজে প্রতি বছরই এই পিঠা উৎসবটা হয়ে থাকে, সেরকম আজকে ওই পিঠা উৎসবের খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমরা এখানে বানিয়েছি জামাই পিঠা, পাটিসাপটা, তারপরে পাকন পিঠা, পুলি পিঠা, সেয়াই পিঠা, এপাশে আছে গোলাপ ফুল, এটা হচ্ছে ডিমের পিঠা, এটা পুডিং। এই যে সিনিয়র আপুরা আমরা ফ্রেন্ডরা সবাই মিলে এই উৎসবটা করে থাকি। বাড়িতে মা বাবা সহ আমাদের স্কুলের কলেজের স্যার ম্যাডামরা সহ বড় আপুরা যারা আছে সবাই আমাদের খুব সাহায্য করে এই বিষয়ে। শিক্ষার্থীরা মজা পাচ্ছে, শিক্ষার পাশাপাশি কো কারিকুলামের অ্যাক্টিভিটিজ হিসাবে এটা আসলেই অসাধারণ। দেশ টেলিভিশন লিমিটেডের সঙ্গে স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। বৃহস্পতিবার সকালে রাজধানীর মৌচাকে দেশ টিভি কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে চুক্তি হস্তান্তর করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন দেশ টেলিভিশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফ হাসান এবং ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন। চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টেলিভিশন লিমিটেডের বার্তা প্রধান মোহাম্মদ মহিউদ্দিন, প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেন, চিফ রিপোর্টার ফখরুল ইসলাম, হেড অফ HR অ্যাডমিন ইদ্রিস আলী এবং ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক ডক্টর সৈয়দ আফজালুল করিম সহ আরও অনেকে। ওয়ার্ল্ড হাঙ্গার হিলফে বাংলাদেশ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যৌথ আয়োজনে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 উদ্বোধন করা হয়েছে। বুধবার ঢাকার হোটেল শেরাটনে এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জলবায়ু স্থিতিস্থাপকতা, শূন্য ক্ষুধা এবং জেন্ডার সমতা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।
থিম ছিল ক্ষুধাশূন্য বাংলাদেশের পথে বাধাসমূহ এবং অতিক্রমের উপায়। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মিশেল ক্রেজ, হেড অফ ডেভেলপমেন্ট কোঅপারেশন ডেলিগেশন অফ ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।